মাঝ রাস্তায় হন্তদন্ত হয়ে ছুটে চলেছে একটি মেয়ে। দিকবিদিক শূন্য হয়ে এলোমেলো পা ফেলে দৌড়াচ্ছে। বাম পায়ের বুড়ো আঙুলের নখ উল্টে রক্ত পড়ছে, তবুও থামার নাম নেই তার। নিজের সম্মান হারানোর যন্ত্রণার কাছে এই যন্ত্রণা যেন একেবারেই তুচ্ছ। হঠাৎই পায়ের তলার কাজ বিঁধে যাওয়ায় হাঁটুতে ভর দিয়ে পড়ে গেল মেয়েটা। সাথে সাথেই আহ বলে আর্তনাদ করে উঠল। এক হাঁটুতে কাজ বিঁধে গেছে। ঘাড় ঘুরিয়ে একবার পেছনে তাকায়। নরপশুগুলো বেশি দূরে না, যে কোনো সময় ধরে ফেলবে। সে অবস্থায় উঠে ছোট লাগায় মেয়েটা। একটু সামনে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। এটাই শেষ ভরসা, আর বেশিক্ষণ দৌড়াতে পারবে না সে। ধ্যানমগ্ন হয়ে ফোনে বেশ জরুরি কথা বলছিল আরিয়ান। হঠাৎ কেউ বুকের উপর ঝাপটে পড়ার সামনেই মানুষটাকে সই বেসামাল কয়েক কদম পিছিয়ে গেল সে। মেয়েটা ধরতে গিয়ে হাতের ফোনটা মাটিতে ছিটকে পড়ে গিয়েছে। মেজাজ তখন তুঙ্গে রাগী কণ্ঠে ধমক দিয়ে বলে উঠল, এই মেয়ে, কে আপনি? এসব কেমন অভ্যাস? জবাবে মেয়েটা আরো শক্ত করে জড়িয়ে ধরল, কাতর কণ্ঠে হাঁপাতে হাঁপাতে বলল, আ- আ- আমাকে বাঁচান প্লিজ। মেয়েটা এভাবে জড়িয়ে ধরায় আরিয়ান বিরক্ত হয়। বুকে মাথা গুজে রেখেছে, তাই চেহারাটাও দেখতে পারছে না। রাগ হলেও যথাসম্ভব শান্ত গলায় বলার চেষ্টা করলো, কার থেকে বাঁচাবো? আর একটা অচেনা পুরুষ কীভাবে জড়িয়ে ধরা নিশ্চয়ই কোনো ভালো ঘরের মেয়ের কাজ নয়। ও ও ওরা ও ওরা বলতে বলতেই নিস্তেজ হয়ে গেল মেয়েটা। হাতের বাঁধন আলগা হয়ে এলো তার। তখনই পাশ থেকে কয়েকজন দৌড়ে আসার শব্দে চকিতে সেদিকে তাকায় আরিয়ান। তিনজন গুন্ডা টাইপের লোক দেখে মুহূর্তে বিষয়টা মাথায় খেলেছে আরিয়ানের। মেয়েটা পড়ে যেতে নিলেই এক হাতে আগলে ধরে আরেক হাতে পকেট থেকে দ্রুত নিচে রিভলভারটা বের করে সে। ওর চেহারা দেখে লোকগুলো পালিয়ে যেতে নিলেই তিনজনের পায়ে বরাবর মোট 6টা গুলি চালায় সে। একটা গুলিও মিস হয় না। নিমিষেই লোকগুলো লুটিয়ে পড়ে, রক্তে মাখামাখি হয়ে কাতরাতে থাকে। আরিয়ান তোয়াক্কা করে না, এইসব তার জন্য স্বাভাবিক। রিভলভারটা পকেটে ঢুকিয়ে মেয়েটার দিকে তাকায়। মেয়েটা সম্পূর্ণ অচেতন। তাকে কোলে তুলে গাড়িতে বসিয়ে বার দিয়ে গালে হালকা করে থাপড় মারে, কাজ হয় না। মেয়েটার সিট বেল্ট বেঁধে দিয়ে গাড়ির দরজা আটকে রাস্তা থেকে মেয়েটির ফোনটা তুলে ডিসপ্লে ফেটে গেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে আরেকটা ফোন বের করে কাকে যেন কল করে বলে, 4 রাস্তায় মোড়ে 3জন আসছে, তুই কয়েকজনকে পাঠিয়ে দে, কন্ডিশন বেশি ভালো না। বলেই ফোনটা কেটে দেয়। ড্রাইভিং সিটে বসে মেয়েটার দিকে দৃষ্টি দেয়। অল্প বয়সী মেয়েটা গায়ের রং অতিরিক্ত সাদা, গালে থাপ্পড়ে লাল দাগ স্পষ্ট। ঠোঁটের কোণায় জমাট বেঁধেছে রক্ত, চুলগুলো এলোমেলো। পরনের কামিজের কাঁধের দিকটা বেশ অনেকটা অংশ ছেঁড়া। গলার আঁচলের সাথে হালকা একটু রক্ত সেখানে। বোঝা যাচ্ছে আঁচলটা বেশ জোরেই দেওয়া হয়েছে। মেয়েটার গায়ে ওড়না নেই। দৃষ্টি সরিয়ে নিল আরিয়ান। গলার আঁচড়ের কারণটা স্পষ্ট হয়ে উঠছে। নিশ্চয়ই ওড়না দিয়ে টানাটানির সময় ধস্তাধস্তির সময় সেটা হয়েছে। প্রচণ্ড রাগ উঠল আরিয়ানের। চেহারা লাল হয়ে উঠল। তীব্র বেগে গাড়ি ড্রাইভ করতে লাগলো। এতটাই তার রাগের বহিঃপ্রকাশ। হঠাৎ চোখে যায় মেয়েটার পায়ের দিকে, হাঁটুর দিকটা সাদা পায়জামার রক্তে ভিজে গেছে। হুট করে ব্রেক কষে সে। ছোট্ট একটা শ্বাস নিয়ে আলতো করে হাতের পায়জামাটা হাঁটুর উপরে অব্দি উঠিয়ে নেয়। একটা বড় কাচের টুকরো বিঁধে আছে, সেখান থেকে রক্ত গড়াচ্ছে। আরিয়ান চমকে ওঠে। এই ক্ষত নিয়ে মেয়েটা দৌড়াচ্ছে কেমনে? একটানে কাজটা বের করে আরিয়ান। মেয়েটা সেটা হালকা কেঁপে ওঠে। গড়গড় করে বেরিয়ে আসে রক্ত। দ্রুত নিজের পকেট থেকে রুমালটা বের করে বেঁধে দেয় জায়গাটা। চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবে। একে তো এখন হাসপাতাল নেওয়া সম্ভব না। ও একটা মেয়েকে নিয়ে হাসপাতালে গেছে, তাও এই অবস্থায় বাংলাদেশি নিউজ বানাতে 1 মিনিটও দেরি করবে না। কোনো নারী জড়িত ঘটনায় সে একদমই জড়াতে চায় না। দীর্ঘশ্বাস ফেলে গাড়ি স্টার্ট করে দেয় আরিয়ান। গাড়ি নিয়ে সোজা নিজের বাংলোতে ঢুকে যায় আরিয়ান। বের হয় মেয়েটাকে পাজরকোলা করে তুলে নেয়। সে ভেতরে ঢুকতেই সব সার্ভেন্টের মাথা নিচু করে দাঁড়ায়। কেউ কেউ কৌতূহল দমাতে না পেরে বিস্ফোরিত নয়নে চেয়ে থাকে। আরিয়ানের কোলে মেয়ে, তাকে যেন বিশ্বাসই হচ্ছে না। আরিয়ান গটগট করে নিজের রুমে চলে যায়। বিছানায় মেয়েটাকে শুয়ে দিচ্ছিল, তখনই তাড়াহুড়ো করে রুমে ঢুকে তন্ময় চিৎকার করে বলে, ভাই, আপনি নাকি কোনো মেয়েকে নিয়ে আসছেন? আরিয়ানের কানে তালা লেগে যায়। রাগী গলায় বলে, এত জোরে চিল্লানোর কি আসছে? তন্ময় নিজেকে সামলে নেয়। একটু এগিয়ে এসে মেয়েটা এক নজরে দেখে বলে, ওনার কি হয়েছে? মরে গেছে? আরিয়ান মেয়েটার গলা অব্দি চাদর টেনে দেয়। তন্ময়কে পাশ কাটিয়ে আরিয়ানের সামনে চেয়ে হাত গড়িটা খুলতে খুলতে বলে, গাধার মতো কথা বলিস কেন? গাধা তো কথা বলতে পারে না। আরিয়ানকে থামিয়ে দিয়ে তন্ময় বলে, তন্ময় শাট আপ। মেয়েটা মরে গেলে কি আমি নিয়ে আসতাম? অজ্ঞান হয়ে গেছে। তুই কোনো ফিমেল ডাক্তার ব্যবস্থা কর, সে নিড ট্রিটমেন্ট। তন্ময় বুঝে ব্যাপারটা গভীর, তাই নিজে সিরিয়াস হয়ে বলে, আচ্ছা, আমি দেখি। শোন। তন্ময় থেমে যায়, ঘুরে বলে, জি বলেন। আরিয়ান একটু ইতস্ত করে বলে, মার্কেট থেকে মেয়েটার একটা জুতা আর একটা ওড়না নিয়ে আসিস তো। আচ্ছা ভাই, আসুন। তন্ময় বেরিয়ে গেল। আরিয়ান দরজা আটকে দেয়। তার বসার
কোনো ফিমেল সার্ভেন্ট নেই। পাশের টেবিল থেকে পানি নিয়ে মেয়েটাকে মুখে ছিটায়। কোনো হেলদোল নেই। গায়ে চাদরটা সরিয়ে তার পায়ের কাছে বসে আরিয়ান। উদ্দেশ্য হাঁটুর রুমালটা খুলে দেওয়া। তখনই নজর আসে মেয়েটার পায়ের নখ উল্টে গেছে, তলায় কাচও বিঁধেছে। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে পাটা নিজের কোলের উপর তুলে আরিয়ান কাজটা বের করে রক্তগুলো হাত দিয়ে মুছে দেয়। যতক্ষণ জ্ঞান না ফিরছে ততক্ষণ মেয়েটার ঠিক কানাও জানা যাবে না যে বাসায় পৌঁছে দিবে। জামাকাপড় দেখে বোঝাই যাচ্ছে সে কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। দরজায় টোকা পাড়তেই যে দরজাটা খুলে দেয়, একজন মহিলা ডক্টর দাঁড়িয়েছে, সে তন্ময়। ভেতরে আসুন। মহিলা ভেতরে যায়, বোঝাই যাচ্ছে খুব ভয় আছে। আরিয়ান শান্ত কণ্ঠে বলে, মেয়েটার জ্ঞান ফিরছে না, শরীরে ক্ষতও আছে। উনিপাল চেক করে ভীত কণ্ঠে বলে, আপনি যদি একটু বাইরে যেতেন। ইয়া শিওর। রুম থেকে বেরিয়ে আসে আরিয়ান। তন্ময় তার হাত দুটো পকেটে ঢুকিয়ে দেয়। এবার দেখে হাতে নেয় সেগুলো। রাশিদের ওই লোকের কি খবর, বের করতে পারলি কিছু? কালকে বেদম মাইর খাইছে ভাই, তবুও মুখ থেকে কিছু বের করতে পারি নাই। আরিয়ান চুলে হাতে চালাতে চালাতে বলে, বলতে তো হবেই, আরিয়ান খানের কাছে গুপ্তচর হিসেবে এসছে, ওর সাহসটা দেখতে হবে না? আপনাকে ছাড়া সম্ভব না। এই রাশেদ চৌধুরী অনেক তেড়ামাল ভাই। হ্যাঁ, আরিয়ান কিচ্ছু বলে না। হিংস্রভাবে ফুটে উঠছে তার চোখ মুখে প্রতিশোধ নেওয়ার ভয়াবহ হিংস্রতা। কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে আসে। আরিয়ানকে উদ্দেশ্য করে রোবটের মতো বলে, প্যানিক অ্যাটাক, সাথে ব্যথায় জ্ঞান হারিয়েছে উনি। হার্ট রেট খুব ফাস্ট চলছে, কোনো কারণে হয়তো প্রচন্ড ভয় পেয়েছে। ব্যথার ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি আর ড্রেসিংও করে দিয়েছি। 3-4 ঘন্টার ভিতরে জ্ঞান ফিরবে, এখন রেস্ট নিক। শরীর খুব দুর্বল, কিছু হেলদি ফুড খাইয়ে দিয়েন। আর হ্যাঁ, ওনার হাঁটুর ইঞ্জুরিটা বেশ গভীর, সেরে ওঠা না পর্যন্ত না হাঁটানোই ভালো। আরিয়ান একসাথে এতগুলো কথা শুনে হকসিয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলে, এতটাতে কষ্ট করে এসেছেন, আপনাকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। তবে হ্যাঁ, এসব কথা এখানেই ভুলে যান আপনি। জি জি, আমি জানি। তন্ময় ইশারা করে রুমে ঢুকে যায় আরিয়ান। মেয়েটার বালিশের পাশে ওড়নাটা আজ তার প্যাকেটটা রেখে দেয়। শার্টে এখন রক্ত লেগে আছে। কাপড় নিয়ে অসময় ঢুকে যায় সে। 1 ঘন্টার মতো শাওয়ার নিয়ে চুল ঝাড়তে ঝাড়তে বেরিয়ে আসে। বিছানায় একবার চোখ বুলিয়ে নেয়। মেয়েটা কি এখনো পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে আজকে? রক্তের খেলার সেরা খেলোয়াড় সে, তবুও আজকে মেয়েটা রক্ত থেকে একটু হলেও ঘাবড়ে গিয়েছিল। রুমের লাইটটা অফ করে দিয়েছে। ব্যালকনি থেকে দাঁড়ায় আরিয়ান, হাতে জ্বলন্ত সিগারেট। আকাশের দিকে তাকিয়ে একরাশ ধোঁয়া উড়িয়ে রুমে আসে। সাধারণত এই সময় সে ড্রিঙ্ক করে, তারপর কোনো সময় নেশায় বুধ হয়ে ঘুমিয়ে যায়। ঘুমের ওষুধে কাজ হয় না তার। শেষ করে সাধারণভাবে সে ঘুমিয়েছিল মনে পড়ে না। ল্যাপটপ টেনে সোফায় বসে আরিয়ান অন করে কাজে ব্যস্ত হয়ে পড়ে। আজ ড্রিঙ্ক করবে না। রুমে যথেষ্ট সুন্দরী আবেদনময় একটা মেয়ে আছে। নেশাগ্রস্ত অবস্থায় ভুল কিছু হয়ে যাওয়া খুব জেনারেল ব্যাপার। তবে নর্মালি তার নিজের উপর যথেষ্ট কন্ট্রোল আছে। অত্যন্ত এই ব্যাপারে তো অবশ্যই। রাত প্রায় 3টা। আধো আধো ভাবে চোখ মেলে তাকায় মায়া। আশেপাশে তাকে কিছুই বুঝলো না, সব অন্ধকার। তাহলে কি ওই লোকটা তাকে বেসায়নি? গায়ের চাদর সরিয়ে উঠে বসছিল, তখন রুমে আলো জ্বলে উঠল। চমকে গেল ও। আলোটা চোখের সময় শুয়ে আসতেই পিটপিট করে তাকালো। আরিয়ান দ্রুত এগিয়ে আসে। মায়া ভয়ে সিটিয়ে যায়। আরিয়ান মায়া ভিতর চেহারার দিকে তাকিয়ে বিচলিত হয়ে পড়ে। কী দিয়ে শেষ কথা শুরু করবে তা ভেবে পায় না। এত সময় সে মানুষ মারার আগেও নেয় না। মায়া মাথা নিচু করে আসে। আরিয়ান নরম গলায় বলে, ভয় পেও না, ইউ আর সেফ নাও। মায়া এক নজরে আরিয়ানের দিকে তাকায়, আবারও মাথা নিচু করে ফেলে। লোকটার কণ্ঠটা কেমন যেন গভীর। সে কাঁপা কাঁপা গলায় বলে, আমি এখন কোথায়? ইউ ডোন্ট নো মি? আমাকে চেনো না? মায়া দুপাশে মাথা নাড়ায়, অর্থাৎ চেনে না। আরিয়ান অবাক হয়। মেয়েটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। মনে হচ্ছে সে মজা করছে বা মিথ্যা বলছে। অবশ্য এই সময় এগুলো করবেই বা না কেন? পরক্ষণে ভাবে হতেই পারে মেয়েটা তাকে চেনে না। ছোট্ট একটা শ্বাস ফেলে বলে, তুমি এখন আমার বাসায় আসো, এটা আমার বেডরুম। মায়া চট করে তাকায়। আরিয়ান দ্রুত বলে, ডোন্ট টেক ইট রং, আমি সেরকম নই। কাম ডাউন, আই প্রমিস সকালে তোমাকে সেফলি বাসায় পৌঁছে দিব, ডোন্ট ওয়ারি। মায়া একটু আশ্বস্ত হয়। ক্ষীণ গলায় মিষ্টি করে বলে, অনেক ধন্যবাদ আপনাকে। তুমি একটা দুর্বল, আমি খাবার আনিয়ে দিচ্ছি। মায়া মাথা নাড়িয়ে সম্মতি দেয়। আরিয়ান বেরিয়ে যায়। মায়া নিজের অজান্তে একটু হাসে। মনে মনে বলে, উনি কত ভালো, অথচ ওই লোকগুলো ভাবতেই শরীর কাটা দিয়ে ওঠে। এই লোকটাকে না পেলে আজকে নির্ঘাত মারা যেতে মানবে। তবে চিন্তায় পড়ে যায়, সে তার বাসার ঠিকানাটা লোকটাকে কীভাবে বলবে। লোকটা যদি তার পরিচয় শুনে সুযোগের সদ্ব্যবহার করে, যদি মনে হচ্ছে সে অমন। আপাতত তার খুব খিদে লেগেছে, তাই এইসব চিন্তার কথা থেকে ঝেড়ে ফেলল। এগুলো খাবার খেয়ে এখন বেশ ভালোই লাগছে। মায়া ঘুম ঘুম পাচ্ছে আবারও। দরজা আটকে তার একদম সামনাসামনি বসে আরিয়ান। আনমনেই তার হাত চলে যায় মেয়েটার ঠোঁটের পাশে। একটা আঙুল দিয়ে লেগে থাকা পানিটা মুছে দেয়। মায়া হকচিয়ে যায়। কিছু বলতে নিলে আরিয়ান স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে,
পানি লেগেছিল। তো বলো, নাম কি তোমার? মায়া একটু আমতামতা করে বলে। মায়া, মায়া চৌধুরী। কোথায় থাকো? বাসা কোথায়? বাবা মায়ের নাম কি? মায়া কিছু সময় নেই, তারপর একটু জড়তা নিয়েই বলে। আমার বাবা রাশেদ চৌধুরী, মিস্টার রাশেদ চৌধুরী। আরিয়ান বিস্ময়ে ভুরু উছায়, ঘাড় হালকা কাত করে তীর্যক কণ্ঠে বলে, তুমি রাশেদ চৌধুরীর মেয়ে? মায়ের ঘুম পাচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 4:30, অর্থাৎ প্রায় ভোর হয়ে গেছে। একবার চোখ কষলে সে উত্তর দেয়। জি। আরিয়ান চোখ জোড়া বন্ধ করে। রাশিদের মেয়ে আছে সে জানে, তবে রাশিদ নাকি সবসময় ওর মেয়েকে এইসব থেকে দূরে রাখে। জনসমক্ষে কখনো ওর মেয়েকে আনে না। হয়তো ভাবে তার হাজারো শত্রুর ভিড়ে, হাজারো পাপের অভিশাপে যদি মেয়েকে হারিয়ে ফেলে, হতে পারে এই মেয়ে তার সবচেয়ে বড় দুর্বলতা। তাই এই নিয়ে সে কোনো মাথা ব্যথা ঘামাতো না। তার শত্রুতা রাশিদের সাথে, ওর মেয়ের সাথে নয়। আর তার মধ্যে দুর্বলতা কোনো দুর্বল ব্যক্তিকে আঘাত করে। দুর্বলতার সুযোগ নিয়ে জেতার চেয়ে হেরে যাওয়া শ্রেয়। মায়া ছোট্ট করে একটা হাই তুলে মুখের সামনে চুলগুলো ঘাড়ের পিছন দিয়ে দেয়। ছেঁড়া জামাটা সে খেয়াল করেনি, ফলস্বরূপ উন্মুক্ত হয়ে যায় ফর্সাকাত। চোখ খুলে সর্বপ্রথম আরিয়ানের দৃষ্টি দেয় সেদিকে। স্থির হয়ে যায় মণিগুলো। মায়া আবারও হাই তোলে। ঘুম ঘুম চোখগুলো চোখ পড়তেই চট করে উঠে দাঁড়ায় আরিয়ান। লাইট নিভিয়ে দিয়ে বলে, ঘুমিয়ে পড়ো, আমি এখানে আছি। মাথা নাড়িয়ে শুয়ে পড়ে। ঘুম পেলে তার হুঁশ থাকে না। কিছু সময়ের মধ্যে গভীর ঘুমে বিভোর হয়ে যায় সে। আরিয়ান ফোনটা হাতে নিয়ে ব্যালকনিতে চলে যায়। ভোরবেলা বেশ স্নিগ্ধ পরিবেশে থাকে। আজকের ভোরটা যেন একটু বেশি স্নিগ্ধ। কিছুক্ষণ ফোনটা ঘাটাঘাটি করে একটা চিরপরিচিত নাম্বারে কল দেয় সে। মেয়ের চিন্তায় পাগল প্রায় রাশেদ চৌধুরী। কাল সন্ধ্যা থেকে নিখোঁজ তার মেয়ে। কোনো জায়গায় খোঁজ করা বাদ দেয়নি। অতিরিক্ত অনুরোধের কারণে মেয়েকে বাইরে যাওয়ার অনুমতি দিয়েছিল সে। সঙ্গে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থাও করছিল। একটা জরুরি কাজে আটকে গিয়েছিল, নয়তো সে নিজেই যেত মেয়ের সাথে। এখন আফসোস হচ্ছে কেন সে গেল না। সচরাচর মেয়েকে বাইরে যেতে দেন না রাশেদ। কখন কোন শত্রু কী করে ফেলবে মেয়েকে এরকম লুকিয়ে রাখে সে। কাল খুব অনুরোধ করছিল বান্ধবীর বাসায় যাবে, তাই মেনেই নিয়েছিল সে। মেয়ে মুখের দিকে তাকিয়ে না করতে পারেনি। সবই ঠিকঠাকই ছিল, তবে সন্ধ্যার দিকে ফোন দিয়ে দেখে মায়ের ফোন অফ, এমনকি তার সাথে পাঠানো বডিগার্ডদের ফোনও অফ। তখন বইটা জেকে বসে তার। তারপর খোঁজ নিয়ে জানতে পারে সেখানে মায়া গেছিল। সেখান থেকে ফেরার পথে রাস্তায় গাড়ির ড্রাইভার ছিল মৃত অবস্থায়, আর বডিগার্ডরা গাড়ির বাইরে, তবে তারা মৃত ছিল। মায়া ছিল না সেখানে। হঠাৎ কারোর কল আসায় চমকে ওঠে সে। ভাবনায় ভাটা পড়ে তার। অতি প্যানিক নাম্বার না দেখেই ফোনটা তোলে সে। অবশ্যই নষ্টের কথা না শুনে ক্ষিপ্ত কণ্ঠে বলে, হ্যালো, কে? কি হয়েছে? রাশেদের এমন উদ্বেগ কণ্ঠে বেশ মজা পেল আরিয়ান। তথাপি একটু ব্যঙ্গ করে বলে, নাম্বারটা তো দেখে ফোনটা তুলবি। কখন কে ফোন দেয় একটু নজর রাখা উচিত। আরিয়ানের কণ্ঠ শুনে রাগে ফেটে পড়ে রাশেদ চৌধুরী। এই সময় চিন্তায় তার সাথে রসিকতা করতে ফোন দেবে না আরিয়ান। তার সকল ধ্যান জ্ঞান ধারণা কেবল একটা দিকে ইঙ্গিত করে, তা হলো তাদের শত্রুর জেদ ধরে আরিয়ান মায়াকে কিডন্যাপ করছে। তবুও জেদ নিয়ে সে চিৎকার সমতুল্য কণ্ঠে বলে, মায়া? মায়া তোর কাছে? তুই কিডন্যাপ করেছিস মায়াকে? মেয়ের জন্য চিন্তাটা রাশেদ চৌধুরীর কণ্ঠটা প্রকাশ পাচ্ছে। তার ছেলে সুরে হাসে আরিয়ান। তারপর যথেষ্ট গাম্ভীর্য রেখে বলে, প্রথমটা ঠিক ধরেছিস, হ্যাঁ তোর মেয়ে আমার কাছে আছে, তবে দ্বিতীয় ধারণাটা ভুল। আরিয়ানের কথার মাঝে গর্জে ওঠে রাশেদ। আমার মেয়ের গায়ে যদি একটা আঁচড়ও পরে তুই দেখিস আরিয়ান, পরিণাম ভালো হবে না। ওই চুপ, তুই কি মনে হয় তোর মেয়েকে আমি রেপ করবো? নিজের মতো ভাবিস সবাইকে। দিনে যে 1000টা মেয়ের জীবন নষ্ট করিস, খেলনার বস্তু মনে করিস, তখন খেয়াল থাকে না ওরা কারোর সন্তান। ওইসবের সাথে আমার মেয়ের কোনো তুলনা হয় না। পাশের একটা কাছের শোপিস সজরে আছড়ে মারে আরিয়ান। ঘৃণায় গা ঝাঁঝা করে ওঠে তার। ঘাড় ঘুরিয়ে কাছে ভাঙার দরজানার ভেতর দিয়ে একবার মায়াকে দেখে নাই। তার আওয়াজ আবার ঘুম ভেঙে গেল কিনা ওর। না, মায়া গুটি গুটি হয়ে শুয়ে আসছে। হাত বাড়িয়ে দরজা সম্পূর্ণ আটকে দিয়ে পুনরায় বলে সে, আরিয়ান খান তোর মতো কাপুরুষ নয় যে মেয়েটের শত্রুতার মাঝে টেনে আনবে। আজকে আমি না বাঁচালে তোর মেয়ের অবস্থা কী হতো সেটা তার বলার প্রয়োজন বোধ করছি না। একটা শ্বাস ফেলে শান্ত হওয়ার চেষ্টা করে আরিয়ান। তারপর স্বাভাবিক কণ্ঠে বলে, তোর মেয়ের সাথে আমার কোনো শত্রুতা নেই, কাল পৌঁছে দেবে বাসায়, বলেই খট করে ফোনটা কেটে দেয়। রাশেদ চৌধুরী ধপ করে সোফায় বসে পড়ে। তার সবচেয়ে শত্রু হওয়ার পরও সে জানে আরিয়ান কেমন। একবার যখন আরিয়ান বলেছে তার মেয়ের কোনো ক্ষতি হবে না, মানে হবে না। তার সিদ্ধান্ত সবসময় অনড় থাকে আরিয়ান। এই যেন শত্রু হিসেবে আরিয়ানকে পছন্দ, এ যেন বাগে বাগে লড়াই। রুমে যায় আরিয়ান। এক দৃষ্টিতে মায়ের ঘুমন্ত মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ভাবে রাশেদ চৌধুরীর মতো জঘন্য একটা লোকের মেয়ে এতটা ইনোসেন্ট কিভাবে হতে পারে। কি নিষ্পাপ মায়াবী হয়ে ঘুমিয়ে আছে। সকালে ঘুম ভাঙে মায়ার, আর আমরা ভেঙে ওঠে বসে সে। তখনই রুমে প্রবেশ করে আরিয়ান। তার পরনের ফর্মাল গেট আপ মায়াকে বসে থাকতে দেখে সে এগিয়ে যায়। প্যাকেট থেকে ওনাটা বের করে মায়ার কোলের উপর রেখে হালকা কেসে বলে, পড়ে নাও। মায়া
কিংবিমুড় হয়ে তাকায়। এতটা সময় সে এই অবস্থায় ছিল, অথচ তার খেয়ালই ছিল না। এই গাধা কেউ লোকটা জানে না কি ভাবছে। লজ্জায় লাল হয়ে দ্রুত ওনাটা গায়ে জড়ালো। আরিয়ান তখন আয়নার সামনে দাঁড়িয়ে ঘড়ি পড়ছে, এলোমেলো চুলগুলো। হাত খোপা করতে করতে বিছানা থেকে নেমে এক পা ফেলতে নিলে হাঁটুর ব্যথায় কুকিয়ে ওঠে মায়া। পরে দিতে নিলে শক্ত হয়েতে ধরে ফেলে আরিয়ান, এক হাত কোমরে আর অন্য হাত হাতের বাহুতে। তাকে বিছানায় বসিয়ে দিয়ে ধমকে বলে ওঠে, একা উঠতে গেলে কেন? জানো না পায়ে কত স্টুপিড? আরিয়ান রামধমকে ফুপিয়ে ওঠে মায়া। এত জোর ধমকে তো দূরের কথা, কখনো কেউ তাকে বকেওনি। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে তার। হোয়াই আর ইউ কেয়ারিং? ব্যথা হচ্ছে বেশি? মায়া উত্তর না দেয় না, আর দেওয়ালে আবারও উঁচু গলায় বলে, কথা বলছো না কেন? মায়া কাঁদতে কাঁদতেই বলে, আপনি আমাকে বকছেন কেন? আরিয়ান হতভম্ব হয়ে যায়। সামান্য ধমকানো মেয়েটা এভাবে কাঁদছে, এই মেয়েকে আসলে এতটা বোকাশোকা নাকি অভিনয় করছে? রাশিদ চৌধুরী মেয়ে এতটা ভালো কি করে হয়? গলার স্বর নামিয়ে এসে বলে, আচ্ছা ফাইন, বকবো না আর, এবার কান্না বন্ধ করো। মায়া কান্না থামিয়ে দেয়। আরিয়ান জুতো বের করে নিয়ে নিচে রাখো, ইশারায় মায়াকে পরিয়ে নিতে বলে। বিনা বাক্যাময় জুতোগুলো পরে নাই, সাইজ একটু বড়, তবে বেশ ভালোই, ব্যান্ডেজে লাগছে না। প্যাকেটে ফোন আর রিভলভারটা ঢুকিয়ে কাছে এসে আচমকা মায়াকে কোলে তুলে নেয় আরিয়ান। মায়া ব্যালেন্স রাখতে হুট করে দু গলা জড়িয়ে ধরে আরিয়ানের, সংকুচিত গলায় বললে, কি করছেন? আরিয়ান হাঁটতে হাঁটতে বলে, হাঁটতে পারবে না এখন, আর এত প্যানিক হওয়ার কিছু নেই। কালো তোমাকে কোলে করেই এনেছি, উড়ে উড়ে আসো নাই। মায়া চুপ হয়ে যায়, কথার পিঠে বলার মতো কিছুই খুঁজে পায় না। তবে স্বস্তির ব্যাপার তার, ঘোর অস্বস্তি। আরিয়ান এসে গাড়ি থামিয়ে দেয় তাকে, নিজেও তার পাশে বসে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলে। তন্ময় বসছে ড্রাইভারের পাশে। আরিয়ান আর মায়াকে দেখে মুচকি হাসে সে। আরিয়ান তখন ফোনে ব্যস্ত, জামাকাপড় টেনে ঠিকঠাক করে বসে মায়া। তাকিয়ে থেকে জানার বাহিরে। তার ভাগ্য অনেক সহায়, এত ভালো মানুষের কাছে এসেই সাহায্য চেয়েছিল সে। দীর্ঘক্ষণ পর গাড়ি থামে রাশিদ চৌধুরীর বাড়ির সামনে। রাশিদ চৌধুরী ইশারায় দরজা খুলে দিতে বলে। একটানে গাড়ি ঢুকে যায় তার বাড়ির ভিতরে। আরিয়ান বাঁকা হাসে। রাশিদ চৌধুরী দ্রুত পায়ে সামনে যেয়ে দাঁড়ায়। তন্ময় নেমে মায়ের পাশে গাড়ির দরজা খুলে দেয়। বাবাকে দেখে মুখে মিষ্টি হাসি ফুটে ওঠে মায়ার। আরিয়ান আর চোখে একবার দেখে আবার ফোনের দিকে দৃষ্টি দেয়। রাশিদ চৌধুরীকে দেখে এমনই তার রাগ মাথা চড়ে গিয়েছে। বস্তুত এই মুহূর্তে সে কোনো তর্ক জড়াচ্ছে না। গাড়ির ভিতরে মাথা ঢুকিয়ে যে মেয়েকে বুকে জড়িয়ে ধরে রাশেদ মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তুমি ঠিক আছো মা? বাবার মনের অবস্থা বুঝতে পারছে মায়া। এক হাতে বাবাকে মৃদু কণ্ঠে বলে, আমি ঠিক আছি বাবা, কিছু হয়নি তো। রাশেদ মায়াকে ছেড়ে দেয়। গাড়ি থেকে বেরোনোর জন্য এক হাত ধরে বলে, বের হয়ে আসো। কি মায়া বেরোতে নিলেই অপর হাতে হাত টেনে ধরে আরিয়ান। মায়া অপ্রস্তুত হয়ে পড়ে। তার এক হাত টেনে ধরেছে রাশেদ চৌধুরী, আর এক হাত ধরেছে আরিয়ান। মাঝপথে ফেসে গেছে সে। অতঃপর আরিয়ানের দিকে তাকে চাপা স্বরে পড়ে, আপনি কি এখন বাবার সামনেও আমাকে কোলে তুলে নেবেন? বলে হাতটা ছাড়ানোর জন্য একটু নড়াতেরা শক্ত করে তা আবদ্ধ করে নেয় আরিয়ান। মায়া আরও অপ্রস্তুত হয়ে পড়ে। উনি চাচ্ছেনটা কি? এরই মধ্যে রাশেদ চৌধুরী বলে, হলো মা, বের হো। কি মায়া অধৈর্য হয়ে অনুরোধের স্বরে বলে, আমি পারবো হাঁটতে, ব্যথা নেই তো এখন, ছাড়ুন। আরিয়ান পাত্তা না দিয়ে তন্ময়কে কিছু একটা ইশারা করে। তন্ময় মাথা নাড়িয়ে রাশেদ চৌধুরীকে বলে, আপনার মেয়ে ইনজোর্ড, হাঁটতে পারবে না এখন। ফিমেল কাউকে ডেকে বলুন ধরে নিয়ে যেতে। রাশেদের মাথা যেন বাজ পড়ে। মায়ার গালে হাত থেকে তাড়াহুড়ো করে বলে, কিভাবে? কোথায় ব্যথা পেয়েছো? মায়া কিছু বলবে তার আগেই উনি পাশে দাঁড়ানো বডিগার্ডদের কিছু একটা ইশারা করে। 2 সেকেন্ডের মাথায় সেখানে 3 জন ফিমেল সার্ভেন্ট এসে হাজির হয়। রাশেদ চৌধুরী একটু সরে দাঁড়ায়। মেয়েগুলো তাকে ধরে আসতেই মায়া আরিয়ানকে উদ্দেশ্য করে মৃদু গলায় বলে, এবার তো হাতটা ছাড়ুন। আরিয়ান বাদ আলগা করে নিলে দ্রুত হাতটা ছাড়িয়ে নেয় মায়া। গাড়ি থেকে বের হওয়ার আগ মুহূর্তে সে বলে, ধন্যবাদ। আরিয়ান তার দিকে তাকায় না, সামনে তাকিয়ে ভরাট কণ্ঠে বলে, সাবধানে থেকো। তন্ময়ের আর কোনো কথা হয় না। মায়ের ভেতরে চলে যায়। তার পিছু পিছু রাশেদ চৌধুরী চলে যায়। তন্ময় গাড়ির দরজা আটকে দেয়। আরিয়ান আবারও ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। শুধু তন্ময় বসার পরে বলে, গোডাউনে চল, গুপ্তচরের মুখ থেকে গুপ্তধন বের করে আসি। তন্ময় অগোছলভাবে হাসে, না জানি আজ কী হতে চলেছে। পরনে জামা পাল্টে নিয়েছে মায়া। ডক্টর ডেকে পায়ের ব্যান্ডেজগুলো চেঞ্জ করেও দেয়। কোনো রকমের চলাফেরার অনুমতি নাই তার। বাবা তাকে গতকাল ব্যাপার কিছু জিজ্ঞেস করেনি, তাই সেও কিছু বলেনি। নিজের বেডে শুয়ে আছে মায়া। আবার সেই বন্দি জীবন। আগে তো যাও পুরো বাসা ঘোরাফেরা করার মতো, এখন পা না সারা পর্যন্ত বিছানায় থাকতে হবে। যদিও বাসা থেকে বের হলে এরকম বন্দি থাকে না, সবসময় সাথে সাথে এতগুলো বডিগার্ড বন্দুক নিয়ে যেভাবে আশেপাশে ঘিরে থাকে, একরকম ভয়ই করে তার।
তার উপরে কাল যা হলো, বাবা তো মনে হয় না তাকে আগামী 3 মাসের মধ্যে বেরোতে দিবে। ভার্সিটি পড়ে সে, সব পড়াশোনা বাসার মধ্যেই, রোজকার নোটস বাসায় দিয়ে যাওয়া হয়। পরীক্ষা ছাড়া খুব বেশি প্রয়োজন না হলে ভার্সিটি যাওয়া হয় না। দীর্ঘশ্বাস ছাড়ে মায়া। তার ইচ্ছা করে মুক্ত পাখির মতো ঘুরে বেড়াতে, নির্দ্বিধায় এখানে সেখানে যেতে, কিন্তু পারে না। বাবার সব কথা অক্ষর অক্ষর মেনে চলে সে। বাবা ছাড়া আর কেই বা আছে তার। চোখটা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে মায়া। চট করে মাথায় একটা বিষয় আসে, আচ্ছা লোকটার নামটাই তো জানা হলো না। যতদূর মনে হলো বাবা তাকে চেনে, তার মানে সে লোকটা কেউই হবে। বাইরের দুনিয়া থেকে তাকে সর্বদাই দূরে রাখে বাবা। একটা কাঠের একটা চেয়ার টেনে বসে আরিয়ান। রুমটায় ভ্যাপসা ভাব, দেওয়ালে পুরো রক্তের দাগ। আরিয়ান তন্ময়কে উদ্দেশ্য করে বলে, মুখ খুলে দাও, শুনি কি বলতে চাই। সামনে পড়ে থাকা ব্যক্তিটি মুখের কাপড়টা নামিয়ে দেয় তন্ময়। লোকটা হাঁপাতে হাঁপাতে দম নাই। আরিয়ান হাসে, ভয়ঙ্কর হাসি। পাশে থাকা বড় ছুরিটা তুলে নিয়ে ঘোরাতে ঘোরাতে বলে, শেষ একটা সুযোগ দিচ্ছি, নিজে মুখে স্বীকার কর তুই রাশিদের পাঠানো গুপ্তচর। লোকটা কোনো রকম বলে, আমি কারোর লোক না, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দেন। আমি আরিয়ান গর্জে ওঠে। ছুরিটা যেয়ে লোকটার হাতের বাহুতে ঢুকে দেয়। কলকল করে রক্ত পড়তে থাকে। তন্ময় চোখ বন্ধ করে আবারও খুলে। ছুরিটা বের করে ফেলেছে আরিয়ান। সোজা বুকে মারতে গেলে লোকটা বলে ওঠে, রাশেদ চৌধুরীর লোক, রাশেদ চৌধুরী পাঠিয়েছে আমাকে। পায়ের উপর পা তুলে শান্ত কণ্ঠে বলে বসে আরিয়ান। সন্ধিয়ান কণ্ঠে বলে, কেন পাঠিয়েছিল? আমাকে মারতে? হাতের বাহু চেপে ধরে রক্তে আটকানোর চেষ্টা করছে লোকটা। আরিয়ান প্রশ্নের উত্তরে অস্পষ্ট স্বরে বলে, জি। ও আচ্ছা। বলে কিছুক্ষণ শান্ত থেকে হাতের ছুরিটা দিয়ে একটানে লোকটার মাথা ছিন্ন করে দেয়। তন্ময় কয়েক কদম পিছিয়ে যায়। আরিয়ান সেটা রক্তের ছিটে আসে। একপাশে মাথাটা পড়ে থাকে লোকটার। আরিয়ান উঠে দাঁড়ায়, সাড়ে হাতার কোন পর্যন্ত উঠতে বলে, কাল সকালে এটা সুন্দর করে মতো পাঠিয়ে দিবে রাশিদের বাসায়। আরিয়ান বেরিয়ে আসে। লোকটার দেহটা একবার দেখে নিয়ে তন্ময় বেরিয়ে যায়। দীর্ঘশ্বাস ফেলে সে। লোকটা তার যোগ্য শাস্তি পেয়েছে। সাওয়ার্নি টাওয়ার পেয়ে বেরিয়ে আসে আরিয়ান। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো মুছছিল। তখনই দেখতে পায় বিছানায় কিছু একটা আলোর রিফ্লেকশন পড়ে জ্বলজ্বল করছে। ভুরুকুচকে সেদিকে এগিয়ে যায় আরিয়ান। জিনিসটা হাতে নিতেই দেখে একটা সাদা পাথরের পায়েল। এতটা কালো মায়া পড়ে রেখেছিল। মায়া তো নিশ্চয়ই এটা খুলে রাখেনি। হয়তো কাল যখন ডাক্তার মহিলা ব্যান্ডেজ করেছিল তখন খুলে রেখেছে আর পরায়নি। পালে হাতের দিকটা আলমারির দিকে এগিয়ে নিয়ে যায় আরিয়ান। একটা বক্স খুলে সেটা রেখে দেয় খুব সযত্নে। সকালবেলা ঘুম ভাঙে লম্বা একটা হাই তুলতে তুলতে উঠে বসল মায়া। তার একপাশে চেয়ারে বসে বিছানায় মাথা রেখে ঘুমাচ্ছে একটা মেয়ে। মেয়েটার নাম ইতি। 2 বছর ধরে এ বাসায় আসছে সে। প্রায় সময় মায়ের সাথেই থাকে। কাল রাতেও তার সাথেই ছিল। যদি তার কিছু প্রয়োজন হয় এই জন্য। মায়া কতবার বলছে সোফায় ঘুমিয়ে যেতে। যদি তার কিছু প্রয়োজন হয় সে ডাক দিবে, কিন্তু তা না, সে বসে বসে থাকবে। যদি ঘুম গভীর হয়ে যায় আর সে কি ডাক না শোনে? একটু আসে মায়া। সে তো ঘুমিয়ে গেছে। হাঁটুর ব্যথা নেই তা নয়, তবে সহ্য করার মতো হাঁটুতে অসুবিধা হবে না তার। বিছানা থেকে নামতে নিলে বিছানা একটু নড়ে ওঠায় ধরফড় করে মাছ ধরে তাকালো ইতি। চোখগুলো বড় বড় করে বলল, মায়া ইতির চেহারা দেখে হাসে। হাসতে হাসতেই বলল, আপনি কখন উঠলেন ম্যাম? আমাকে ডাকলেন না কেন? আপনি ব্যথা পেলে বড় স্যার আমাকে মেরেই ফেলবে। তুমি এত ভয় পাও কেন ইতি? শান্ত হও, ঠিক আছি আমি। আপনার জন্য কোন দিন জানি এই বড় স্যার আমাকে এই বাসা থেকেই বের করে দেয়। বাবা এত নিষ্ঠুর না। ইতি উঠে দাঁড়ালো, মায়াকে ধরে ওয়াশরুমে নিয়ে গেল। ফ্রেশ হয়ে ইতির সঙ্গে নিচে এসে নেমে আসলো মায়া। রাশিদ চৌধুরীর সোফায় বসে ফোনে কথা বলছিল। মায়াকে দেখে ফোনটা কেটে দিয়ে পড়ল। তুমি নিচে নামতে গেলে কেন? বললাম না ঘরেই নাস্তা খেয়ে নিতে। মায়া টেবিলে বসতে বসতে বলল, আমি তোমাকে ছাড়া নাস্তা করি না, জানোই তো। রাশিদ কথা বাড়ালো না, চুপচাপ খেতে বসে গেল। খাওয়া শেষে মায়া মিষ্টি করে হেসে বলল, বাবা আমি একটু বাগানে যাই। রাশিদ চৌধুরী মানা করার আগেই আবার বলল, কোনো রকম ছোটাছুটি করব না, প্রমিস। বাগানে ঘোরাঘুরি করছে মায়া। রাশিদ চৌধুরী ফোনে কথা বলছে একটু দূরে দাঁড়িয়ে। সেই সময় গেটে আসলো কেউ। সিকিউরিটি গার্ডের হাতে একটা বক্স দিয়ে গেল। মায়া উৎসুক দৃষ্টিতে বক্সটার দিকে তাকিয়ে আসছে। বেশ সুন্দর করে লাগেজ মুড়িয়ে একটা ফিতা দিয়ে বাঁধানো। মনে হচ্ছে কেউ গিফট পাঠিয়েছে। একজন বডিগার্ড এগিয়ে গিয়ে বক্সটা নিয়ে আসতেই সে হাত বাড়িয়ে বলল, আমাকে দিন। ম্যাম, এটা বড় স্যারের জন্য। বাবা তো ফোনে ব্যস্ত, আপনি আমাকে দিন, আমি দেখি। কিন্তু ম্যাম বাবা আমি এটা খুলে দেখি। মায়া দীর্ঘশ্বাস ফেলে উচ্চস্বরে ডাকল। রাশিদ চৌধুরী একবার ফিরে তাকিয়ে হাত নেড়ে সম্মতি দিতেই বডিগার্ড তাকে হাতে দিয়ে দিল বক্সটা। সেটা খুলতেই গগনব্যাধি চিৎকার দিয়ে হাত থেকে ছুঁড়ে ফেলে দিল সে। নিচে গড়াগড়ি খাচ্ছে একটা কাটা মাথা।
ভয়ে হাত পা প্রচণ্ড গতিতে কাঁপছে মায়ার। রাশিদ চৌধুরী দ্রুত এগিয়ে আসে, মাথার দিকে কিছুক্ষণ স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার অনেক বিশ্বস্ত লোক ছিল মনির, তাকে নাকি এত নৃশংসভাবে মেরে ফেলা হয়েছে আরিয়ান। মায়ের ভিতরে দিয়ে যাওয়া হয়, সোফায় বসেও থরথর করে কাঁপছে সে, শ্বাস ঘন হতে থাকে, ইতি দ্রুত পানি খাওয়ায় তাকে। মায়া এইসব ভয় পায় প্রচুর, গুলির আওয়াজ, কাটা ছাড়ার এমনকি রক্তেও ফেবিয়ে আসে তার। কিছুক্ষণ পর একটু স্বাভাবিক হয় সে, শুধু একটা জিনিসই মাথায় ঘুরপাক খেতে থাকে, মানুষ কতটা নৃশংস, নির্মম, পাষাণ হলে এমনটা করতে পারে। সে একটা কাজ করছে, সে নিজেকে কতটা ভয়ঙ্করভাবে ভয় করছে মায়ার। অফিসে বসে নিজের কেবিনে ফাইলগুলো দেখছিল আরিয়ান, পাশে ধোয়া ওঠা কফির মগ, সেটা বারবার চুমুক দিচ্ছিল। চোখ দুটো লাল হয়ে আছে। তরুণ বয়সে সকল বিজনেসম্যান হওয়ায় সুবাদে বেশ নাম খেতে আছে তার। রাজনৈতিক অবস্থানে বেশ দৃঢ়, পিনপতন নীরবতা অফিসে। তার ভয়ে তটস্থ থাকে সবাই। দরজায় নক হওয়ার শব্দে মাথা না তুলে সে বলে, কামিন। তন্ময় ঢুকে আরিয়ান একচোটে তাকিয়ে আবারও কাজে বসে ব্যস্ত হয়। তন্ময় ঠায় দাঁড়িয়ে থাকে। আরিয়ান বলে, কিছু বলবি? আপনি না সকালে জ্বরে পড়ে যাচ্ছিলেন, আজ অফিসে না আসলেও হতো। আরিয়ান এক ভুর উঁচিয়ে বলে, আমাকে জ্ঞান দিচ্ছিস, এত সাহস? তন্ময় বিরক্তি নিয়ে পাশে থাকা সোফায় বসে পড়ে। আরিয়ান তাকায়, এই ছেলেটা একমাত্র যাকে কিনা সে সবচেয়ে বেশি বিশ্বাস করে। সবাই তাকে স্যার স্যার ডাকলেও তন্ময় ডাকে ভাই। ছোট ভাইয়ের কম কিছু তন্ময় তার জন্য। আই এম ফাইন তন্ময়, এই সাধারণ জ্বর তোর ভাইকে পুরানো ক্ষমতা রাখে না। 2 দিন পর রাশিদ চৌধুরী বাসায় আজ রাতের পার্টির আয়োজন করা হচ্ছে। মিনিস্টার হওয়ায় বিভিন্ন উপলক্ষে মাঝে মধ্যে এমন পার্টির আয়োজন করা হয়। বড় বড় নাম করা মানুষ আসবে, আরিয়ান আসবে। তাদের অভ্যন্তরীণ শত্রুর কথা তো তারা দুনিয়া জানে না, তাই তাকে ইনভাইট না করলেও মিডিয়া ঝড় তুলবে। এই দিনগুলো মায়ার জন্য সবচেয়ে বিরক্তিকর। বাবার কড়া নির্দেশ থাকে রুম থেকে বের হওয়া যাবে না। রুমের বাইরে ঘিরে থাকে কড়া নিরাপত্তা। লাইটিং করা হয়েছে পুরো বাগান, বাড়ির ভিতরেও। সন্ধ্যা থেকে রুমের বন্দি হয়ে আছে মায়া। এই সময়টা যেন কাটেই না তার। নিচে কোলাহল শোনা যাচ্ছে, সব গেস্টরা হয়তো চলে এসছে। একা রুমে পায়চারি করছে সে। হঠাৎ ভাবনা এলো, আজকে কি ওই লোকটা এসছে? হয়তো এসছে, তাইতে তার জন্য জানার উপায় নেই। দীর্ঘশ্বাস ফেলে মায়া, অস্বস্তি লাগছে খুব। আলমারি থেকে একটা লাল রঙের জামা বের করে শাওয়ার নিতে চলে যায়। শাওয়ার নিয়ে একটু হালকা লাগছে। 1 ঘন্টা পর বেরিয়ে আসে। ঠান্ডা পানি দিয়ে গোসল করায় পুরো শরীর বরফ হয়ে আছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই জামাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে। এই জামাটা তার অনেক বেশি পছন্দের। নিজে নিজে হাসে মায়া। পেছনে তোয়ালাটা খুলে দিয়ে ভেজা চুলগুলো মুছতে থাকে। হাতের হঠাৎ গুলির আওয়াজ থেমে যায় তার হাত। আবারও গুলির আওয়াজ হয়। তোয়ালাটা রেখে ভেজা চুল নিয়ে সে দরজা খুলে। বাইরে অনেকগুলো বডিগার্ড দাঁড়িয়ে আছে, সবার হাতেই বন্দুক। মায়াকে দেখে তার মাথা নিচু করে। একজন এগিয়ে এসে ব্যস্ত গলায় বলে, ম্যাম আপনি ভিতরেই থাকেন প্লিজ। ম্যাম মায়া আতঙ্কিত কণ্ঠে বলে, নিজে কি হচ্ছে? বাবা কোথায়? কেউ হামলা করেছে বোধহয়, আমরা তো এইখানে, তাই বড় স্যারের কথা বলতে পারছি না। আপনি রুমে থাকুন ম্যাম, ভয় পাবেন না। মায়ের মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে। কয়েকজন দৌড়ে আসার শব্দে নিচে থাকে। ম্যাম রুমে গিয়ে ভিতর থেকে দরজা আটকে দিন প্লিজ ম্যাম। মায়া ভেতরে যেয়ে দুম করে দরজা লক করে দেয়। ভয়ে গলা শুকিয়ে গেছে তার। তার রুমের বাইরে গোলাগুলির শব্দ হচ্ছে। জোরে শ্বাস নেয় মায়া। রুমে হঠাৎ লাইট অফ হয়ে যায়। দরজা ভাঙার শব্দ আসে কানে। অন্ধকার রুমে ভয়ে জমে আছে মায়া। একটা ছায়ামূর্তি যে তার দিকে এগিয়ে আসছে বেশ বুঝতে পারছে সে। গটগট পায়ে শব্দ তুলে ক্রমশ কাছে এসে ধরল। কিছু চেপে ধরে তার গলায় ফুপিয়ে ওঠে মায়া। লোকটা কর্কশ কণ্ঠে বলে, একদম শব্দ করবি না, চুপচাপ আগে চল। বলে বিশ্রীভাবে হাসে লোকটা। মনে মনে ভাবে, এরে আজকে নিতে পারলে তার আর কোনোদিন টাকার অভাব হবে না। মায়ার বিনিময়ে বেশ মোটা অঙ্কের টাকা পাবে সে। এই জন্যই তো এত প্ল্যান হামলা। মায়া এক পা আগে বাড়াতে হঠাৎ গুলির শব্দে আটকে ওঠে সে। সঙ্গে সঙ্গে পিছনে লোকটা লুটিয়ে পড়ে। মায়া পিছনে তাকায়, লোকটা মরে গেছে। অন্ধকারে সে বুঝতে পারে পায়ের নিচে তাজা রক্ত। মাথা চক্কর দিয়ে ওঠে। সামনে তাকানোর আগে কেউ একজন এক হাতে কোমর পেঁচিয়ে তাকে বুকে টেনে নিয়ে অস্থির কণ্ঠে বলল, ইউ ওকে? কোথাও লাগেনি তো? কণ্ঠে চেনা যায় মায়া। এটা আরিয়ান। চরম ভরসায় দুহাত আরিয়ানকে জাপটে ধরে মায়া। এত জোরে ধরছে যেন আরিয়ান সব ভেদ করে নখ গেঁথে গেছে পিঠে। আরিয়ান কিছু বলল না। মেয়েটার শরীরে কাঁপুনি জানান দিচ্ছে ঠিক কতটা ভয় পেয়েছে সে। বন্দুক হাত থেকে মায়ার পিঠে আলতো করে হাত রাখে। মায়া ভেজে চুলের পানিতে ভিজে যায় হাত। ঘর তখনও অন্ধকার, এমনকি সারা বাড়ি অন্ধকার। গোলাগুলির শব্দ থেমে গেছে। আরিয়ান আস্তে করে বলে, আমি একটু বাইরে দেখে আসি। মায়া কান্না মিশ্রিত কাপা কাপা কণ্ঠে বলে, না প্লিজ, যাবেন না। আচ্ছা যাব না, কাঁদে না।
বন্দুকটা পকেটে ঢুকিয়ে ফোনটা বের করে তন্ময়কে কল দিতে গেলে লাইট জ্বলে ওঠে। দরজাতে তাকিয়ে দেখে সারা বাড়িতে আলো চলে আসছে। সেই সময় তন্ময় হুড়মুড় করে ঢুকে। আরিয়ান বেষ্টনীতে আবদ্ধ মায়াকে এক নজরে দেখে। তারপর চোখ যায় ফ্লোরে পড়ে থাকা লোকটার মৃতদেহের দিকে। আরিয়ান বাইরের পরিস্থিতি জিজ্ঞেস করে তন্ময় ধীর কণ্ঠে বলে, পুলিশ এসেছে ভাই, গেস্টরা সব চলে গেছে, কিন্তু হামলাকারীরা জীবিত নাই, কেউ সব মরে গেছে, তাদের লাশ নিয়ে যাচ্ছে। আরিয়ান ইশারায় রাশেদ চৌধুরীর কথা জিজ্ঞেস করে। তন্ময় তার কাছে এসে ফিসফিস করে বলে, হসপিটালে নিয়েছে, হাতের পাশ ঘেঁষে গুলি লেগেছে, সেটা অ্যাক্সিডেন্টলি, গুরুতর কিছু নয়। বোঝাই গেছে তাকে মারার উদ্দেশ্য ছিল না লোকগুলো। আরিয়ান মাথা নাড়ায়। সে নিজেও বুঝেছে লোকটা মায়ের জন্য এসেছিল, কারণ লোকগুলো কাউকে গুলি করেনি বা কোনো ক্ষতি করেনি। যখন সবাই গুলির শব্দে আতঙ্কিত, তখন ওদের মধ্যে কয়েকজন উপরের দিকে ছুটতে দেখেন তার পিছু পিছু দৌড়ে এসেছিল সে। আস্তে আস্তে পুরো বাড়ি অন্ধকার হয়ে যায়। তখনই বুঝেছিল সবার অগোচরে মায়ের ক্ষতি করাই তার মূল উদ্দেশ্য। কিন্তু এত সিকিউরিটির মধ্যে তারা ঢুকলো কীভাবে, সেটাই আসলে ভাবার বিষয়। কয়েকজন এসে লোকটার লাশ নিয়ে যায়। তন্ময় তাদের সাথে বাহিরে যায়। আরিয়ান মায়ের দিকে তাকায়। মেয়েটা এখন শান্ত, চুলের পানিতে ভিজে জামা ভিজে একাকার। সে কোমরে হাত থেকে সরায়, বহু আলতো করে হাত ছড়িয়ে নেয়, বিছানায় বসিয়ে দিয়ে নিপুণভাবে পর্যবেক্ষণ করে। ফর্সা চেহারার ভয়ে রক্তে আবাধারণ করছে। চুল বেয়ে টপ টপ করে পানি পড়ে সারা মুখে শুভ্রতা ছড়িয়ে দিচ্ছে লাল জামায়। ভেজা চুলের অসম্ভব আবেদনময়ী লাগছে মেয়েটাকে। আরিয়ান হাত বাড়িয়ে মুখের সামনে চুলগুলো কানের পিছে গুজে দেয়। মায়ের ঠোঁট কাঁপছে, হয়তো ভেজা জামায় ঠান্ডা লাগছে। আরিয়ান পাশের তোয়ালিটা হাতে নিয়ে বলে, চুল মুছে নাও, ভিজে যাচ্ছ, ঠান্ডা লেগে যাবে। মায়া একবার তোয়ালাটা দেখে, তারপর মাথা উঠিয়ে আরিয়ানের চোখে চোখ রেখে বলে, বাবা কোথায়? আরিয়ান নির্দ্বিধায় তার গালে হাত রাখে, একটু আশ্বস্ত ভরা কণ্ঠে বলে, তোমার বাবা আছে, ব্যস্ত হয়েও না হয়তো, চিন্তা করো না। মায়ের চোখ নামিয়ে নেয়, আরিয়ানের গলা হাত থেকে সরিয়ে ফেলে। মেয়েটা নামে মতো তার চেহারাও রয়েছে অদ্ভুত মায়া। হঠাৎ ইতি দৌড়ে আসে। এতক্ষণ সে নিচে ছিল, পুলিশের ভয়ে উপর আসার সাহস হচ্ছিল না। রুমে এসে আরিয়ানকে দেখে কিছুটা দমে গেলেও অস্থিরভাবেই বলে, ম্যাম, আপনি ঠিক আছেন? মায়া তার দিকে তাকিয়ে উপর নিচ মাথা নাড়ায়। আরিয়ান ইতিকে উদ্দেশ্য করে বলে, ওর ড্রেস চেঞ্জ করে মাথা মুছে দাও। তারপর ইতি কাছে গিয়ে এগিয়ে সে ধীর গলায় বলে, রাহিদ চৌধুরীর কথা ওকে বলো না, প্যানিক হয়ে যাবে, আর ঘুমের ওষুধ খাইয়ে দিও, শি উইল বি ওকে। ইতি মাথা নাড়ায়। অতঃপর বাহিরে বেরিয়েছে আরিয়ান। ইতি দরজা আটকে দেয়। মাঝরাতে বাড়িতে ফিরে রাশেদ চৌধুরী, হাতে ব্যান্ডেজ করা হয়েছিল। এসে আগে মায়ের রুমে যায়। মেয়েকে গভীর ঘুমে আচ্ছন্ন দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে, তবু একটা চিন্তা থেকে যায়। কোনোরকম শব্দ না করে বেরিয়ে আসে। দরজার বাইরে দাঁড়িয়েছিল তার বিয়ে আজিজ। তিনি বের হতে এসে হেসে বলে, মায়া ম্যাম ঠিক আছেন স্যার, আমার মনে হয় না তারা ম্যামের ক্ষতি করতে এসেছিল, আপনি ভুল ভাবছেন। রাশেদ চৌধুরীর চোখ গরম করে তাকায়। আজিজের মুখে হাসি দপ করে নিভে যায়। কাচামুচো করে সে। গাড়ির ড্রাইভ করছে তন্ময়। পাশে ছেড়ে চোখ বন্ধ করে গাড়িতে এলিয়ে বসে আছে আরিয়ান। রাত গভীর, ফাঁকা রাস্তায় ফুল স্পিডে গাড়ি চলছে। রাশেদ চৌধুরী বসা থেকে বেরিয়ে আসে, জরুরি একটা কাজে গিয়েছিল তারা। সেখান থেকে ফিরতে দেরি হয়েছে। প্রকৃতি পিনপতন নীরবতা। সে নীরবতা ভেঙেই তন্ময় বলে ওঠে, ভাই। তাকালো না আরিয়ান, চোখও খুলল না, সেভাবেই বলল, বল। অন্য কেউ হলেও এমনটাই করতেন? কেমনটা? রাশেদ চৌধুরীর মেয়েকে যেভাবে বাঁচালেন, যেভাবে ওনাকে আগলে রেখেছিলেন, হয়তো করতাম। আমার মনে হয় না। তাহলে তোর কি মনে হয়? সেটা আপনি ভালো করেই বুঝতে পারছেন। আরিয়ান হাসে, বিড়বিড় করেই বলে, মেয়েটা খুব সহজ সরল, ওর বাবা নোংরা দুনিয়ায় টিকে থাকতে পারবে না, বুঝলি? এটা আমার প্রশ্নের উত্তর নয়। তোর প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তন্ময়ের কিছু বলে না। আরিয়ান দুই আঙুলের কপাল চেপে ধরে। মাথা ব্যথা করছে তার, মাথায় ঘুরপাক খাচ্ছে বেশ কিছু বিষয়। সারা বাড়িতেই এত সিকিউরিটি চোখ ফাঁকি দিয়ে কীভাবে ঢুকে পড়ল হামলাকারীরা? মায়াকে মারার উদ্দেশ্য হলো লোকটা কেন তার গলায় ছুরি ধরেছিল? ডাইরেক্ট মেরে ফেলতে পারত, তার মানে তার মায়াকে কিডন্যাপ করার উদ্দেশ্য ছিল। নিশ্চিত সে জানে মায়া রাশেদ চৌধুরীর দুর্বলতা, তাকে ব্যবহার করে কোনো কিছু করতে চাই, কিন্তু কে সে? সকালে বাগানে বসে পত্রিকা হাতে নিয়ে বাঁকা হাসলেন রাশেদ চৌধুরী। কালকের হামলার ব্যাপারে কোনো আর্টিকেল বের হয়নি, এজন্য অবশ্য বেশ কাঠখোড়া পোড়াতে হয়েছে, দিতে হয়েছে মোটা অঙ্কের টাকা। 2 সপ্তাহ পর ইলেকশন, তার আগে কোনো কাহিনী না হয় ভালো। এইসবের চক্করে তার হাত থেকে ক্ষমতা চলে গেলে তার ভাবনার মাঝেই সেখানে উপস্থিত হয় আজিজ। দাঁত বের করে হেসে বলে, স্যার, আজ রাতে 20 জন মেয়ে আনবে, আপনি একটু যাচাই বাছাই করে দিতেন। কি যে বল আজিজ, এই নোংরা জায়গায় আমি যাব? তুমি ম্যানেজ করে নিও। আর এত যাচাই বাছাই কী আছে? যাদের জন্য কাস্টমার বেশি রেট ধরবে তাদের নিয়ে যাব।
আজিজ মনে মনে বলে, এই নোংরা জায়গায় যাবে না, আবার ওখানে টাকা গুনে গুনে পকেট ভর্তি করতে ভুল হয় না। কিন্তু বাইরে সে মাথা নাড়াই, মুখে বলে, আর বাকিদের? রাশেদ চৌধুরী বিশ্রীভাবে ব্যঙ্গ করে বলে, আমাদের হিসেব টাকা দিয়ে, বাকিদের কোনো গতি না হলে বাঁচিয়ে কি লাভ? সেগুলো রিজেক্ট জিনিস। রাশেদ চৌধুরী ইঙ্গিত বুঝতে পারে আজিজ, সেও বিশ্রী হাসে। রাশেদ চৌধুরীর চায়ে চুমুক দেয়। আজিজ বাগানের এক কোণে তাকায়, মায়া দাঁড়িয়ে আছে সেখানে। একজন বডিগার্ডকে গাছে উঠিয়েছে সে, হয়তো ফল পেড়ে দেওয়ার জন্য। হাত উঠিয়ে কিছু একটা নির্দেশ করছে সে। পরনে কামিজ উঠে কোমরের কিছু অংশ বেরিয়ে আসে, সেদিকে লোভাতো দৃষ্টিতে তাকায় আজিজ। দৃষ্টি উপচে পড়ছে খারাপ বাসনা। কথায় আছে, তুমি যাই করবে ঠিক তাই ফিরে আসবে তোমার কাছে। একটা কল রেকর্ডিং বাজিয়ে মনোযোগ দিয়ে শুনছে আরিয়ান। চোখ ভুরু কুচকানো, ঠোঁট রহস্যময় হাসি। রেকর্ডিংটা শেষ হতেই ইয়েস বলে আনন্দসূচক অনুভূতি প্রকাশ করে সে। তন্ময়ও হাসে। এই জিনিসটার পিছনে কম ঘোরেনি তারা। এই তো চাচ্ছিল তন্ময়। ফাইনালি উই গট ইট। জি ভাই। জি ভাই। এবার শুধু রাশেদ চৌধুরী দেখবে। এই নোংরা খেলা শুরু করছিল সে, কিন্তু এর শেষ করব আমি। ইলেকশন আর 2 সপ্তাহ বাকি। জি ম্যাম। আরিয়ান চোখ বুজে কাঠিন্য ভাব হাত দুটো আঙুল দিয়ে ভুরু ঘষে বলে, রেকর্ডিংটা সাবধানে রাখিস, কারো হাতে যেতেও না পড়ে। তন্ময় মাথা নাড়িয়ে বেরিয়ে আসে। আরিয়ান চোখ বন্ধ করে। চোখগুলো জ্বালা করছে বেশ। পুরনো স্মৃতি মাথাচাড়া দিয়ে উঠছে। মুখে তো ধ্বংসাত্মক নেশা, হিংসাত্মক থেকেও হিংস্রময় ভাব। আম গাছের নিচে পাকা আম পার্শ্ব সাজিয়ে ফেলছে মায়া, তবুও তার চোখে মুখে বিরক্তি। সে যেই বড় আমটার কথা বলছে সেটা তো দিতেই পারছে না লোকটা। হাত উঠিয়ে আঙুল দিয়ে ইঙ্গিত করে বলে, আরে আর বেশি দূরে না তো, আপনি হাতটা একটু বাড়ান। পেছন থেকে হঠাৎ চমকে ওঠে মায়া। গাড় ঘুরিয়ে একজন বডিগার্ড দাঁড়িয়ে আসছে দৃষ্টি নিচের দিকে। একে তো আগে দেখেনি সে, হয়তো নতুন এসছে, তাই মিষ্টি প্রসারে বলে, জি বলেন। ম্যাম হাতটা নামান, আপনার জামা উঠে আছে ম্যাম। বডিগার্ড মাথা আর একটু নুইয়ে দ্বিধাকণ্ঠে বলে। সাথে সাথে হাত নামিয়ে ফেলে সে। কোনোরকম কিছু বলার আগে লোকটা সরে যায়। ভীষণ লজ্জা পেয়েছে মায়া। ইতি ভেতরে গিয়েছিল মায়ের জন্য পানি আনতে। পানি হাতে এগিয়ে আসতে মায়াকে দাঁড়া করিয়ে দেখে সে পানির গ্লাসটা এগিয়ে দিয়েছে। সন্ধিয়ান কণ্ঠে বলে, কি হয়েছে ম্যাম? মায়া হাত বাড়িয়ে গ্লাসটা নেয়, এক চুমুক পানি খেয়ে মুচকে এসে বলে, কিছু হয়নি। ইতি হঠাৎই বলে ওঠে, আচ্ছা, আরিয়ান স্যার কি আপনার পূর্ব পরিচিত? আরিয়ান কে? ইতি অবাক হলো নিজেকে সামলে নিয়ে বলে, কাল রাতে যিনি আপনাকে বাঁচিয়েছিল। মায়ার বোধগম্য হয় বিষয়টা। লোকটার নাম তাহলে আরিয়ান। নাম 2-3 বার উচ্চারণ করে সে। মৃদু হেসে বলে, না, বেশি দিনের পরিচিত না। দেখো না, নামটাই তো জানি না। খুব কেয়ার করছিল আপনার। এমনিতে তো ওনাকে সবাই ভয় পায়। কেন ভয় পাই কেন? উনি খুব রাগী যে। মায়া অন্ধবিশ্বাসের চোখে তাকায়। রাগী? কই, তার সাথে তো কখনো রাগ দেখায়নি আরিয়ান। সে তো অনেক ভয় পায়, বরং সব ভয় চলে যায়। মনে হয় উনি থাকলে ভয় কিসের। বাবার পর বোধহয় সে তাকেই সবচেয়ে বেশি বিশ্বাস করে, খুব বেশি বিশ্বাস করে। বড় একটা শপিং মলে ঘুরে বেড়াচ্ছে মায়া। তার পাশাপাশি হাঁটছে ইতি। মাসের একটা দিন সে আসে নতুন জামাকাপড় কিনতে, আরও যা যা প্রয়োজন হয় তার সেগুলো কিনতে। রাশেদ চৌধুরী হিসাবে কখনো মানা করে না। তার তো মা নেই, সেজন্য জামাকাপড় পছন্দ করে কিনে আনবে। সেজন্য মায়াকে আসতে হয়। তবে আজকের ব্যাপারটা একটু ভিন্ন। সবসময় এখানে আসলে তার সাথে কয়েকজন ছদ্মবেশী দেহরক্ষী। যেহেতু পাবলিক প্লেস, তাই কেউ তাকে চেনে না, তাই বিপদের সংখ্যাটাও থাকে কম। সবসময় আশপাশে ঘিরে অনেকগুলো লোক থাকলেও আজকে তার সাথে শুধু ইতি আর একজন বডিগার্ড। বলবাহল সেই দিনের লোকটাই, যে কিনা জামানি সতর্ক করছিল। মায়া ঘাড় ঘুরিয়ে একবার দেখে, বেশ ভালো বডিগার্ডটা। এদিক ওদিক তাকাতে তাকাতে পেছন ফিরে হাঁটছে। দুটো শপিং মলের ব্যাগ। কি বলে যে বাবাকে মানিয়েছে মায়া নিজেও জানে না। তবে মনটা আজকে ফুরফুরে লাগছে। সবসময় মনে হয় সে একটা জালে বন্দী, সেখানে শক্তিময় নিঃশ্বাস দেওয়ার সুযোগটাও নেই। এইসব ভাবতে ভাবতে বেরিয়ে এলো তারা শপিং মল থেকে। প্রায় 1 ঘন্টা ঘুরে সব জিনিস কিনে এনেছে মায়া। লোকটা যে ব্যাগগুলো গাড়িতে রেখে দিল, তারপর তার দিকে ফিরে বলল, কিছু খাবেন অফিসার? মায়া চমকায়। কেউ কখনো তাকে এভাবে কিছু বলে না, শুধু শুধু দায়িত্বই পালন করে। মায়া কিছু বলার আগেই ইতি বলল, ম্যাম সেই দুপুরে খেয়েছেন, এখন সন্ধ্যা হতে চললো, যান আপনি কিছু নিয়ে আসেন। লোকটা চলে যেতেই তার এক কদম সামনে গাড়ি থামালো। তার ভিতর থেকে গিয়ে দরজা খুলে হ্যাকসা টান দিয়ে মাকে ভিতরে বসিয়ে দিল। রাশেদ চৌধুরীর বাসার সামনে তুমুল ভিড়। সাংবাদিকটা জড়ো হয়ে আছে। পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে 2টা। বাড়ির ভিতরে কাঠিন্য বুকে দাঁড়িয়ে আছে রাশেদ। তার পাশে আজিজ। পুরো বাড়িটা সার্চ করা হচ্ছে। উল্টো পাল্টো আর আছে সব কিছু। আপনি আমাকে এভাবে হেনস্থা করতে পারেন না। ইউ ডোন্ট হ্যাভ দ্যাট রাইট। আই হ্যাভ দিস রাইট মিস্টার চৌধুরী। আপনার বিরুদ্ধে প্রমাণ পেয়েছি আমরা। আমার ক্ষমতা সম্পর্কে ভুলে যাবেন না কিন্তু। আপনাকে চাকরি থেকে ধাক্কা দিয়ে বের করতে আমার 2 মিনিটও লাগবে না। এই ক্ষমতার গরম আর কতদিন? আপনি হয়তো ভুলে গেছেন কয়েকদিন পর ইলেকশন। জনগণ যে পরিমাণ ক্ষুব্ধ আপনার উপর,
পরিণতিটা আন্দাজ করতে পারছেন তো, বলে হাসে অফিসার সজীব। তোকে তো আমি স্যার। কাম ডাউন মিস্টার চৌধুরী, একজন সিনিয়র অফিসারকে তুই তুকারি করে অপরাধে কিন্তু আপনাকে জেলে ভরতে আমি 2 মিনিট লাগবে না। পরিস্থিতি বাইরে চলে যাচ্ছে দেখে আজিজ কাচামুচু করে দ্রুত বলে। শান্ত হন, মাথা গরম করেন না। রাশেদ চৌধুরী জোরে একটা নিঃশ্বাস নেয়, মাথা রীতিমতো ঘোরাচ্ছে তার। তখনই একজন কনস্টেবল আসে, অফিসার সজীবকে উদ্দেশ্য করে বলে, স্যার এদিকে আসুন। অফিসার সজীব রাশেদ চৌধুরীর দিকে তাকাতেই ভুরুকুচকে একটু আসে। রাশেদ চৌধুরী মাথায় আগুন ধরে যায়। অহংকার যার মাটিতে পা পড়ে না, আজ তাকে একটা সামান্য অফিসার তিরস্কার করছে। মায়া হতবম্ব হয়ে চিল্লিয়ে বলে। আপনি আরিয়ান একটু কাছে যেয়ে মায়ার সিট বেল্টটা বেঁধে দেয়। কি করছেন? আমি বাসায় যাব তো। আরিয়ান নিজের সিট বেল্ট বেঁধে গাড়িতে স্টার্ট দিতে বলে, তুমি এখন আমার সাথে যাবে। মায়া অবাক হয়, আরিয়ানের কণ্ঠে অধিকার প্রকাশ পাচ্ছে। সে মানা করার মতো কিছু খুঁজে পায় না, আমতামতা করে বলে, কিন্তু জানালা ঠকঠক আওয়াজে সেদিকে তাকায় মায়া। হাতে খাবারের প্যাকেট আর কেকের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে বডিগার্ডটা, মুখে হালকা হাসি। আরিয়ান ঝুঁকে মায়ার পাশের জানালাটা খুলে দেয়, খাবারটা হাতে নিয়ে বলে, তুমি এটিকে নিয়ে চলে যাও, আমি ওকে সময় মতো পৌঁছে দেব। মায়া কিছু বলার আগে আরিয়ান জানালার কাজ উঠিয়ে দেয়, মায়ার হাতে খাবারের প্যাকেটটা ধরিয়ে দিয়ে নিজের সিট বেল্টে বসে। তোমার কি মনে হয় আমি তোমার কোনো ক্ষতি করব? মায়া দুদিকে মাথা নাড়িয়ে, যার অর্থ না। আরিয়ান একটু হাসে, মেয়েটা কত সহজেই সবাইকে বিশ্বাস করে ফেলে, এই সরলতাই সে বিমোহিত। আরিয়ান জানে রাশেদ চৌধুরী বাসায় এখন তুরকারাম অবস্থা। সেই সব ঝামেলা থেকে মায়াকে দূরে রাখতে সে তাকে নিজের কাছে নিয়ে এসছে। বডিগার্ড ছেলেটা তারই পাঠানো। সেদিনে হামলার পর মূলত মায়ার খেয়াল রাখার জন্যই তাকে পাঠিয়েছিল সে। তার কারণে দৃঢ় বিশ্বাস হামলাকারী বাড়ির ভেতরেই আছে। গাড়ি থামে নদীর কাছে। জায়গাটা বেশ সুন্দর, লোকজনের আনাগোনাও কম। প্রায় সন্ধ্যা হয়ে যাওয়া, চারদিকে আলোটাও কমে এসছে। মায়া হাত ধরে তাকে গাড়ি থেকে নামায় আরিয়ান। এগিয়ে যায় নদীর দিকে। মায়া মুগ্ধ নয়নে চারপাশটা দেখছে। আজ পর্যন্ত সে কখনো এরকম জায়গায় আসেনি। আর এরকম একা একা তো নয়, প্রাণ ভরে শ্বাস নিল সে। মুক্ত পাখি মনে হচ্ছে। প্রচণ্ড খুশিতে মুখ চওড়া হাসি ফুটে ওঠে। আরিয়ান আর চোখে তাকায়। মায়াকে এই প্রথম হাসতে দেখছে সে। তার মুখেও মৃদু হাসি ফুটে ওঠে। অল্পতেই কেউ এত খুশি হতে পারে? নদীর ধারে যেয়ে দাঁড়ায় তারা। সূর্য ডুবে যাচ্ছে, তার সোনালি আভা পাচ্ছে নদীতে। সেই আভা যে মায়ার চোখে মুখেও। তার বাম হাত আরিয়ানের হাতে আবদ্ধ। সেই হাত হালকা ঝাঁকিয়ে সে বলে, আপনি জানেন আমি কখনো এরকম জায়গায় ঘুরতে আসিনি, কখনোই প্রকৃতির এতটা সৌন্দর্য উপভোগ করিনি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আরিয়ান তার বাহুতে জড়িয়ে কাছে টেনে নেয়। চুলের ভাঁজে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়। মায়া লজ্জা পেলেও কিছু বলে না, চুপ করে আরিয়ানের সাথে লেপ্টে থাকে। তার স্মৃতির পাতায় জমে আছে একরাশ স্মরণীয় প্রহর। বাসায় ঢুকতেই মায়া লক্ষ্য করে ভয়াবহ নিস্তব্ধতা বিরাজ করছে। সার্ভেন্টরা সবাই বাসা পরিষ্কার করছে। সব কিছু কেমন ওলটপালট। হলরুমে লাগানো বড় টিভিটা নিউজের শব্দ কানে আসছে। কল রেকর্ডিং ফাঁস। বাবা বাসা থেকে অবৈধ অস্ত্র মাদকসহ উদ্ধার। নানা দুর্নীতির বিরুদ্ধে প্রমাণস্বরূপ সন্ধ্যায় নিজের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে মিনিস্টার রাশেদ চৌধুরীকে।